বেশি দামে বিপুল পরিমাণ ধান চাল কিনবে সরকার। আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইল ফলক, বললেন সিইসি। আওয়ামী লীগের মোকাবিলায় মাঠে থাকবে এনসিপি। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমে 31 বিলিয়ন ডলারে। মার্কিন সিনেটে সমঝোতা, অচলাবস্থা অবসানের সম্ভাবনা। লেভানডস্কির হ্যাটট্রিকে 2-এ উঠল বার্সেলোনা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন আমন মৌসুমে গত বছরের চেয়ে বেশি দামে 7 লাখ টন ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সিদ্ধ চাল 50 টাকা, আতপ চাল 49 টাকা এবং ধান 34 টাকা কেজি দরে কেনা হবে। এর আগের বছরে আমন মৌসুমে প্রতি কেজি ধান 33 টাকা, সিদ্ধ চাল 47 টাকা এবং আতপ চাল 46 টাকা দরে সংগ্রহ করেছিল সরকার। রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এফপিএমসি সভাপতি অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে। 20 নভেম্বর থেকে সারা দেশে এই সংগ্রহ শুরু হয়ে চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আর গত বছর 17 নভেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চালিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বাজার মূল্যের তুলনায় সরকার নির্ধারিত সংগ্রহ মূল্য কম হওয়ায় আমন মৌসুমে খাদ্য অধিদপ্তর লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ করতে পারেনি। ফলে অভ্যন্তরীণ ঘাটতি পূরণে সরকারকে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিতে হয়। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত আমন মৌসুমে সরকার 5.5 লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সংগ্রহ হয় 4.35 লাখ টন। আতপ চাল সংগ্রহ হয় 84,061 টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 1 লাখ টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 3.50 লাখ টন, কিন্তু সংগ্রহ হয় মাত্র 26,714 টন। এতে বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিলে 2024-25 অর্থ বছরে সরকার 8 লাখ টন চাল বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নেয়। সভা শেষে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ধান বিক্রি করতে না পারলে কৃষকদের লোকসান গুনতে হয়, আর চাতালের মালিকরা কম দামে ধান কিনে নেয়। এবার সরকার নির্ধারিত দামে ধান চাল কিনবে, যাতে কৃষক ন্যায্য মূল্য পান। তিনি আরও বলেন, আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমেছে, খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে। চেষ্টা করছি খাদ্যের প্যাকেজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইল ফলক। রোববার নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। সিসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলক। একদিকে সারা বিশ্বে তাকিয়ে আছে, আরেকদিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করতে। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তাদের যে আগ্রহ তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাসী থেকে আপনার ভোট নিশ্চিতকল্পে নির্বাচন কমিশন একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আশা করি সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, নির্বাচনকালীন আপনার দেওয়া একটা ভুল ও মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব যেন কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে বা সরাসরি নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গণহত্যা মামলার রায়ের দিনক্ষণ জানা যাবে 13 নভেম্বর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ওই দিন বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা আঁটছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দলটির নেতাকর্মীরা এমন পরিকল্পনার অংশ হিসেবে সামাজিক মাধ্যমে সরব হয়ে নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে। সহিংস পরিস্থিতি সৃষ্টি, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচন বানচালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের মোকাবিলায় তাৎক্ষণিক কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
দলটির শীর্ষ একাধিক নেতা জানিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি ভারত থেকে গণহত্যাকারী পতিত শেখ হাসিনা তার ফ্যাসিস্ট বাহিনী আওয়ামী লীগকে মাঠে নামানোর পরিকল্পনা করছে। 13 নভেম্বরকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা ও নাশকতার ছক কষছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা মাঠে নামলে গণ অভ্যুত্থানের দল হিসেবে এনসিপি ঘরে বসে থাকবে না। ফ্যাসিস্টরা যাতে গণহত্যার বিচার বাধাগ্রস্ত এবং দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে এনসিপি। সূত্র বলছে, রাজধানীতে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। ওই দিন ঢাকায় লোকজন জড়ো করতে সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তারপরও থেমে নেই তাদের গোপন তৎপরতা। এতে জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। ওইদিন কি ঘটবে এমত অবস্থায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এনসিপি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে দলটির শীর্ষ নেতারা। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। তেমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে সেটি নিশ্চিত করা সরকার ও প্রশাসনের কাজ। তারপরও উদ্ভূত যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় ছাত্র জনতাকে অল্প সময়ের নোটিশ তাৎক্ষণিক রাজপথে নামার ডাক দেবে এনসিপি। সেই কর্মসূচি কেমন হবে তা ঘটনাচক্র ও পরিস্থিতির উপর নির্ভর করছে বলে এখনই বলা যাচ্ছে না। এনসিপির শীর্ষ 5 নেতার একজন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াত নেতারা নানা কথাবার্তা বলেছেন প্রতিদিন। জামায়াতের নেতৃত্ব কিছু দল কর্মসূচিও পালন করছে। বিএনপি ও তার মিত্ররা নির্বাচন নিয়ে কত কথা বলছে, কিন্তু শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের সক্রিয় হওয়া এবং নির্বাচন বানচালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা ও ষড়যন্ত্র নিয়ে সোচ্চার হচ্ছে না। কর্মসূচি নিয়ে মাঠে থাকা তো দূরের কথা, এটি চিন্তার বিষয় বৈকি। সংশ্লিষ্ট সূত্র মতে গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার কাজ প্রায় শেষের দিকে। তার বিরুদ্ধে 13 নভেম্বর রায়ের দিনক্ষণ জানানো হবে। ফলে ওই দিন বা আগে পরে দেশ অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয়। রাজধানীর অন্তত 5টি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানা গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকো বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের 161 কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করায় রোববার বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে 31.14 বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 26.39 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত 6 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ ছিল 32.71 বিলিয়ন ডলার, আর BPM 6 অনুযায়ী ছিল 28 বিলিয়ন ডলার। রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, সর্বশেষ 2022 সালে জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসেবে বাংলাদেশ 1.96 বিলিয়ন ডলার আকর বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকর বিল পরিশোধের পরিমাণ নিম্নমুখী ছিল। 2023 সাল জুড়ে দ্বিমাসিক বিলের পরিমাণ 1.3 বিলিয়ন ডলারের নিচে ছিল। তবে 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর পর্ব থেকে আকর বিল পরিশোধের পরিমাণ আবারও বাড়তে শুরু করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মে-জুনে আকর পেমেন্ট প্রায় 2 বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। আকো হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য 2 মাস পর পর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। কেন্দ্রীয় সরকারের অচল অবস্থা কাটিয়ে উঠতে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরা। এর ফলে রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একটি দল সিনেটে রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে সমর্থন দিয়েছে, যার ফলে 40 দিনের অচল অবস্থার পর যে কোনো অগ্রগতি প্রথম পদক্ষেপ। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণ
আসন্নভাবে পুনরায় চালু করার পথ প্রশস্ত করতে পারে। তবে এখনও বেশ কিছু বাধা রয়ে গেছে। চুক্তিটি এখনও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া প্রয়োজন। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্রেটরা প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে। শাটডাউনের কারণে লাখ লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছেন না। লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন রবার্ট লেভানডস্কি। ফেরার আগে ইঙ্গিত দিয়েছিল ভালো কিছুর। সেল্টা ভিগোর বিপক্ষে চেনা রূপে ফিরলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে 4-2 গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বার্সেলোনার জয় 4-2 গোলের জয়ে লেভানডস্কির হ্যাটট্রিকের সঙ্গে দলের হয়ে অন্য গোলটি করেন তরুণ তারকা লামিন ইয়ামাল। সেল্টার হয়ে 2 গোল শোধ করেন সার্জিও ক্যারেইরা ও বোরহা ইগলেসিয়াস। পুরো ম্যাচে ছিল বার্সার দাপট। প্রায় 63% সময় বলের দখল নিজেদের কাছে রাখে। গোলের জন্য করে মোট 61 শট। এর মধ্যে 9টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে সেল্টার 6 শটের মধ্যে 4টি ছিল লক্ষ্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।